কাতার ভিত্তিক বিতর্কিত আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরায় প্রচারিত অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন ডকুমেন্টারিতে বাংলাদেশের সেনা প্রধান এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অবমাননাকর প্রচারণা উপস্থাপন করা হয়েছে যথাযথ তথ্য প্রমাণ ছাড়াই, ফলে সৃষ্টি হয়েছে আলোচনা সমালোচনার। এর প্রতিবাদ করে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবেদনটিকে আখ্যা দিয়েছে মিথ্যা, ভুয়া এবং বিভ্রান্তিকর বলে তীব্র নিন্দা জানিয়েছে সেনা সদর দপ্তরও। এইরকম একটি প্রতিবেদনকে আসলেই অনুসন্ধানী, নাকি এর পেছনে রয়েছে ষড়যন্ত্র, আসলেই রয়েছে কোনো অসৎ উদ্দেশ্য? এই বিষয়বস্তু যা প্রতিবেদনে উপস্থাপন করা হয়েছে তার সত্যতা, গ্রহণযোগ্যতা কতটা, এই আলোচনায় আছি শারমিন চৌধুরী। আমার সাথে অতিথি হিসেবে আছেন সাবেক প্রধান তথ্য কমিশনের অধ্যাপক ডক্টর গোলাম রহমান, আছেন দৈনিক আমাদের নতুন সময় প্রধান সম্পাদক নাইমুল ইসলাম খান, এবং আছেন ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির শিক্ষক ডক্টর আবু নাসের। এবং দর্শক, আমাদের সঙ্গে যোগ দেবেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন শামসুদ্দিন চৌধুরী মানিক। স্বাগত জানাচ্ছি আপনাদের চারজনকেই আজকে রাজকাহনে। শিরোনাম ঠিক করেছি আল জাজিরার প্রতিবেদন অনুসন্ধানী না ষড়যন্ত্র। নাইমুল ইসলাম খান, আপনার কাছ থেকে জানতে চাই যে প্রতিবেদনটি আমরা সবাই দেখেছি, পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে মিথ্যা, ভুয়া, বিভ্রান্তিকর বলছে, সেনা সদর দপ্তরও বলছে, আপনাকে আমরা বিভিন্ন গণমাধ্যমে এটির গ্রহণযোগ্যতা মান নিয়ে আপনিও এটির সমালোচনা করেছেন। আমাদেরকে একটু খুবই সুনির্দিষ্টভাবে এই বিষয়বস্তুগুলো বলবেন যে কোন কোন বিষয় এখানে মিথ্যা, এবং 1 ঘন্টার উপরে একটা ডকুমেন্টারি, এর মধ্যে সত্যতাও কিছু আছে কিনা। জনাব নাইমুল ইসলাম খান। না, ধন্যবাদ। এখানে জিনিসটা এরকম সত্য মিথ্যা ব্যাপারটা এইভাবে না। ব্যাপারটা হচ্ছে তারা একটা কোনো একটা মানে ইন্টেনশন বা মোটিভ থেকে এই প্রচারণাটার মানে প্রোপাগান্ডা ম্যাটেরিয়াল তৈরি করেছে। এটা টেকনিক্যালি কিছু সুপিরিয়র কিছু টেকনোলজি, এমন কিছু আহামরি না, বাট এগুলি করে একটু চটকদার করার, একটু ফিল্মি আনার, নেটফ্লিক্স এগুলি করে মানে একটা মানে কারিগরি কিছু চমক দেখানোর ভেতর দিয়ে বেসিক্যালি যেটা করেছে, যে কারণে ধরেন আপনি এখানে বললেন সরকার কি প্রতিবাদ করেছে, আইএসপি আর কি বলেছে, বা সেনা সদর কি বলেছে। আমাদের তো এগুলির সাথে সম্পর্ক নাই। সরকার কি বলল, আমার প্রতিক্রিয়ার সাথে সরকারের প্রতিক্রিয়ার কোনো সম্পর্ক নাই। আমি যেটা খেয়াল করেছি, আমরা বাংলাদেশে বছরের পর বছর, যুগের পর যুগ যেই সাংবাদিকতার স্ফিয়ারটা আমরা নির্মাণ করে চলেছি, এখনো পরিপূর্ণ নির্মাণ শেষ হয় নাই, সেখানে আমরা প্রতিদিন অন এ ডেইলি বেসিস যে ক্রাইম, কারাপশন, অন্যান্য জিনিসগুলি কাভার করি, ছোট 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 ডেইলি ইভেন্টস এর মতো। মানে মজাদার হইলো যেটা আল জাজিরা নামে একটা মহা পর্বতের ভিতর থেকে একটা মুশিক প্রসব করলো, সেটাও জীবন্ত না, এটার ভিতর থেকে কিছু আওয়াজ নাই। আপনি দেখেন, আপনি যে বললেন সত্য মিথ্যা বলা ডিফিকাল্ট করে ফেলে, বিকজ দেয়ার ইন্টেনশন ইজ নট টু কনভিন্স অ্যাবাউট এন এক্সপোজে। একটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম হলে কি হয়, যেটা কোনো কিছু আমি এক্সপোজ করি, যারা যেটা অবশ্যই একটা সিগনিফিকেন্ট কিছু হইতে হবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড কিরকম সিগনিফিকেন্ট। অল দি প্রেসিডেন্টস মেনের অনুসরণে, নকলে তারা একটা নাম দিয়েছে ব্র্যান্ড রাইডিং। যেহেতু ওইটার একটা স্ট্যাবলিশড ইমেজ আছে, আমরা সাংবাদিকতার ছাত্র হিসেবে মানে রিপোর্টিং এর যে কোনো ক্লাসেই ওয়াটারগেটের এই স্টোরিগুলির রেফারেন্স আসতো, যে সাংবাদিক হইলে এরকম হওয়ার স্বপ্ন আমাদের মধ্যে তৈরি হইতো। কিন্তু যেটা কি হইতো, রিপোর্টিং গুলি যখন হয় তখন এটার নাম অল দি প্রেসিডেন্টস ম্যান ছিল না। এটা কোনো রিপোর্টার কোনোদিন শুরুতে এরকম বলতে পারে না। এটা ছিল ছোট 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 অনেক কিছু খোঁজখবর করে করে ওয়াশিংটন পোস্টের সেই 2জন রিপোর্টারের একটা সংঘবদ্ধ প্রয়াসে একের পর এক জিনিস তারা উন্মোচন করেছে, যেটা কেউ জানতো না। এবং ধীরে 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 এটা এমন ইম্প্যাক্টফুল একটা রিপোর্ট হয়েছে ধারাবাহিকভাবে, যে আমেরিকার প্রেসিডেন্ট নিক্সন রিজাইন পর্যন্ত করতে হয়েছে। ইমপিচড হইতো, এই পর্যায়ে সে রিজাইন করেছে। রিজাইন করার পর এই রিপোর্ট গুচ্ছ মিলিতভাবে পুলিৎজার অ্যাওয়ার্ড, যেটা সাংবাদিকতার নোবেল পুরস্কার হিসেবে পরিচিত, পুলিৎজার অ্যাওয়ার্ড পেয়েছে। তারপরে এটা একটা বইয়ে পরিণত হয়েছে, ইন দি নেম অফ অল দি প্রেসিডেন্টস ম্যান। তারপর এটা ছবিও হয়েছে। আর আমরা এখানে কি দেখতেছি, আগে ছবি হয়েছে,
এখন এটার ভিতরে আমি ইনভেস্টিগেটিভ রিপোর্টিং তো খুঁজে পাই নাই আর কি। আমরা কি পেয়েছি? ভুয়া পাসপোর্ট হয় বাংলাদেশে, হাজার হাজার রোহিঙ্গা এই ভুয়া পাসপোর্ট, গলাকাটা পাসপোর্ট নিয়ে বিদেশে গেছে, ইউরোপ আমেরিকায় গেছে, এর নাম পরিবর্তন করে ওই নামে যায়। এগুলির নাম পরিবর্তন কি? গলাকাটা পাসপোর্ট। তো ধরেন একটা পাসপোর্টে আমেরিকান বা ইউরোপিয়ান একটা ভিসা আছে, ওইটার মধ্যে গলাকাইটা এখন রাজীব তো গেছে বৈধভাবে, রাজীবের গলার জায়গায় নাইমুল ইসলাম খান গলা বসায়া দিয়ে গেছে। এখন নাইমুল ইসলাম খান নামে যেতে পারবে নাকি? সে তো যাবেই তখন রাজীব আহমেদ নামে, কারণ পাসপোর্টে লেখা আছে রাজীব। এগুলি কিন্তু বাংলাদেশের সমাজে প্রাত্যহিক ঘটনা, আমরা যেগুলি রিপোর্টিং করি। মানি লন্ডারিং আমাদের প্রাত্যহিক ঘটনা। কিন্তু মুশকিল হইলো বাংলাদেশে যে এই অনিয়ম দুর্নীতি হয়, এটা তো আমরা ইভেন এই যে তাকে প্রেসিডেন্সিয়াল ক্লিমেন্সি দেওয়া হলো, এই আজিজ সাহেবের ভাই, কি যেন নামটা তো ভুলে গেলাম, তো তাকে ক্লিমেন্সি দেওয়া হলো, এটা নিয়ে আমরা পত্র পত্রিকায় বহু লেখালেখি, টেলিভিশন টক শোতে অনেক সমালোচনা করেছি যে তাকে কেন ক্লিমেন্সি দিল, দেওয়া ঠিক হয়নি, দেওয়া ঠিক হয় নাই, আমরা সমালোচনা করেছি। কিন্তু এটা তো বেআইনি হয় নাই, এটা তো তার অধিকার। ট্রাম্প এত নিন্দিত হইয়া বাইর হইয়া গেল, তার যাওয়ার আগেও ডজন ডজন লোককে সে প্রেসিডেন্সিয়াল পার্ডন দিয়ে গেছে। আমাদের যে অনেক অতি প্রিয় প্রেসিডেন্ট ছিল আমেরিকায় ট্রাম্পের আগে, আমাদের ওবামা নিজেও দেখেন বহু লোককে পার্ডন দিয়ে গেছে। আচ্ছা, আপনি আমাকে বলেন তো, প্রেসিডেন্সিয়াল পার্ডন কাকে দেয়? যার বিচার বিভাগীয় কোনোভাবে মুক্তি নাই, মানে সে একটা নিকৃষ্ট লোক হইতে হবে। মানে প্রেসিডেন্সিয়াল পার্ডনের অপেক্ষা করা মানেই হইলো সে কোনো না কোনো গুরুতর অপরাধে প্রমাণিত, অভিযুক্ত এবং সাজা খাটছে। সুতরাং আপনি এটা পাবেন না যে প্রেসিডেন্সিয়াল ক্লিমেন্সিতে এক একটা নৈতিক মানে কেস থাকে, কিন্তু অধিকাংশই প্রেসিডেন্সিয়াল। জনাব নাইমুল ইসলাম খান, ধন্যবাদ আপনাকে। মানে যখন সেই প্রেসিডেন্সিয়াল ক্লেমেন্সি পাওয়া ব্যক্তিটি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ভাই, তখনই এইরকম আসলে প্রশ্ন আসবে আপনার কাছে। এটি নিয়ে জানবো যেখানে আরো তদন্তের প্রয়োজন আছে কিনা নাইমুল ইসলাম খান, আসবো আপনার কাছে। আমি যদি ডক্টর গোলাম রহমান আপনার কাছেও একই বিষয়, আপনি এইটার মানে নিশ্চয়ই পর্যালোচনা করেছেন। কোনো কিছু মানে এইখানে কোন বিষয়গুলো বিভ্রান্তিকর বলে আপনার মত, এবং এখানে কোনো কিছুর সত্যতাও আপনার কাছে মনে হয় কিনা, যেটি আসলে নতুন, যেটি নাইমুল ইসলাম খান বলছেন নতুন কিছু আসে নাই, এর মধ্যে কি কিছু আসলে আপনি খুঁজে পান কিনা? ডক্টর গোলাম রহমান। ডক্টর গোলাম রহমান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমার মনে হয় সংযুক্তি নেই। জনাব শামসুদ্দিন চৌধুরী মানিক, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, জি, আপনার কাছেই তাহলে এই প্রশ্নটি করি, এবং সাথে সাথে এই প্রশ্নটিও সাথে সাথে একটু করি যে উদ্দেশ্য প্রণোদিত বলা হচ্ছে, কি উদ্দেশ্য এইরকম একটি ডকুমেন্টারি নির্মাণের পেছনে কি উদ্দেশ্য থাকতে পারে? একটু ডিভাইসটি আনমিউট করতে হবে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। সেটা তো মানে এই ঘটনাই বলে দিচ্ছে উদ্দেশ্যটা কি। তাদের উদ্দেশ্য হলো একটি রাজনৈতিক দল, যে দলটি গণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় গেছে, তাকে একটি অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক পন্থায় উচ্ছেদ করা। এবং সেই উচ্ছেদের তারা যেটা চেষ্টা করেছে সেটা হলো সামরিক বাহিনীতে একটি উস্কানি দিয়ে সেই কাজটি হাসিল করা। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আজ ক্ষমতায় আছে, যেহেতু সেই শক্তিকে তারা গণতান্ত্রিক ভাবে সরাতে পারছে না, কারণ এই দলের জনপ্রিয়তা সারা দেশব্যাপী, সারা বিশ্বব্যাপী। এই কারণেই এই পথটি তারা বেছে নিয়েছে তাদের একজন অত্যন্ত কি বলে কাছের মানুষ, একজন বিশ্বস্ত মানুষ, এই ডেভিড বার্গম্যানকে দিয়ে। সেখানে তারা অনেক পয়সা খরচ করেছে নিশ্চিতভাবে, এবং সেই তার ফলেই এই যে অনুষ্ঠানটি হয়েছে, এটিকে আমি প্রতিবেদন বলবো না, কারণ এটি সর্বৈব, এটি এমনি একটা জিনিস যার যেসব কথাগুলো বলা হয়েছে তার পিছনে কোনো তথ্য নেই, কোনো প্রমাণ নেই, কোনো অপাত্য নেই। এটি হচ্ছে একটি ফেয়ারি টেলস এর মতো, একটি কাল্পনিক কাহিনী দিয়ে এটি তৈরি করেছে ডেভিড বার্গম্যান এবং তার সাথে যারা জড়িত, এই সকলেই ৭১-এর পরাজিত অপশক্তির লোক, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, বাংলাদেশ পাকিস্তান ভেঙে একটি অসাম্প্রদায়িক একটি
ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হোক এটা চায়নি, এবং সেখানে তারা অনেক পয়সা খরচ করেই এটি করেছে। নাঈমুল ইসলাম খান সাহেব যেটি বললেন, উনি ঠিকই বলেছেন যে এর পিছনে কোনো এটাকে ব্যাক করার মতন কোনো উপাদানই কিন্তু নেই। এটি সেই রূপবানের কাহিনীর মতো ফেয়ারি টেলস বা স্লিপিং বিউটির মতো একটি ফেয়ারি টেলস। এখানে কোনো তারা যেসব অভিযোগগুলো এনেছে সেই অভিযোগগুলোর পিছনে কোনো প্রকারের মিনিমাম যে এভিডেন্স দেওয়া দরকার সেটি নেই, এবং এটি একটি মারাত্মক ধরনের অপরাধমূলক কার্যক্রম কাজ তারা করেছে। দেখুন, আল জাজিরা কিন্তু শুরুর থেকেই একটি অবিশ্বস্ত চ্যানেল। তারা আমাদের দেশের কনটেক্সটে বলি, সেই 2013 সনের 5ই মে তারা সারাদিন প্রচার করলো যে বহু মুসল্লিকে নাকি খুন করে দিয়েছে বাংলাদেশ, অথচ সেদিন একটা মানুষও মারা যায়নি। এরপরে যুদ্ধাপরাধীদের বিচার যখন শুরু হলো, তারা প্রতিনিয়ত যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে প্রচারণা করে যাচ্ছে, এই সব কথা বলে যে আমাদের বিচার বিভাগ, আমাদের আইন সবই আপনার আনফেয়ার, সবই কি বলে কোনোটার মধ্যে কোনো বিশ্বাসযোগ্যতা নেই, এইসব কথা বলেছে। এবং আমাদের দেশের কনটেক্সটে না, কিন্তু শুধু মধ্যপ্রাচ্যের 4টি দেশ, সৌদি আরব, মিশর, বাহরাইন এবং আরব আমিরাত, এই 4টি দেশে কিন্তু আপনার আল জাজিরার অনুষ্ঠান একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, একই কারণে যে তারা মিথ্যাচার দিয়ে অনুষ্ঠান প্রচার করে, এবং তারা কিন্তু যে ইসলামিক ফান্ডামেন্টালিস্ট একটা দল আছে, ইসলামিক ব্রাদারহুড, যাদের নীতি হচ্ছে, যাদের অবস্থান হচ্ছে আপনার জঙ্গিবাদ প্রচার করা, সেই দলের সাথে তারা সম্পৃক্ত, যে দলগুলো মধ্যপ্রাচ্যের অনেক দেশে বর্জন করেছে। এখন এইখানে সৌদি আরব কিন্তু কাতারের সাথে ডিপ্লোম্যাটিক সম্পর্কটা ছিন্ন করেছিল, এবং তারপরে যখন ডিপ্লোম্যাটিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার কথা আসলো, সৌদি আরব তখন 13টি শর্ত দিয়েছে। এই 13টি শর্তের একটি শর্ত ছিল আল জাজিরা বন্ধ করা। এই হচ্ছে আল জাজিরার ক্রেডিবিলিটি সারা পৃথিবীতে। এটি সারা পৃথিবীতেই একটি অবিশ্বস্ত দল, এবং যে দলের একটি চ্যানেল, যে চ্যানেলের মূল কথা হচ্ছে আপনার এই ইসলামিক জঙ্গিবাদ, এই ইসলামিক ব্রাদারহুডের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বিশ্বব্যাপী এক্সপোর্ট করা, প্রচার করা। তো এই তথ্যর ভিত্তিতে কিন্তু এই নীতি নিয়েই তারা এই অনুষ্ঠানটি করেছে। যেটা আমি বললাম, বহু টাকা এখানে হাত বদল হয়েছে, বহু টাকা পয়সার পরিবর্তন। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, অনেক ধন্যবাদ আপনাকে। কিন্তু তাদের তথ্য প্রমাণ ছাড়া, আমি এই প্রশ্নটি ডক্টর গোলাম রহমান আপনার কাছে জানতে চাই, যে তারা তথ্য প্রমাণ ছাড়া একটা ডকুমেন্টারি করলো, আমরা কি তাদের কাছ থেকে এই প্রমাণ চাইতে পারি না যে তারা আসলে কিসের ভিত্তিতে এমনটি বলছে? এবং সেই সাথে যদি কিছু মানুষ বিভ্রান্ত হয় এমন প্রচারণা থেকে, সেই বিভ্রান্তি দূর করার জন্য আমরা পাল্টা তথ্য প্রমাণ দিয়ে এটিকে প্রমাণ করবার সুযোগ আছে কিনা যে তাদের এই প্রচারণাটা বিভ্রান্তিকর, যেমনটি আমরা পদ্মা সেতুর ক্ষেত্রে করেছিলাম। ডক্টর গোলাম রহমান, করতে দেন, প্রশ্নটা যখন আমাকে করলেন, আমাদের কি দায়িত্ব আছে? আমাদের কাজ হলো এখন তাদের প্রসিকিউট করা, তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা। তারা আমাদের দেশের সেনাবাহিনীতে উস্কানি ছড়িয়েছে, যাতে এটি হচ্ছে রাষ্ট্রদ্রোহিতামূলক অপরাধ। সেই অপরাধের জন্য আল জাজিরা, ডেভিড বার্গম্যান সহ যারা ইনভলভ আছে, তাদের সকলের বিরুদ্ধে আপনার, কারণ এটি একটি মারাত্মক অপরাধ, কিন্তু সেনাবাহিনীতে তারা আপনার উস্কানি দিয়েছে, যেটি রাষ্ট্রদ্রোহিতামূলক অপরাধ। সেই অপরাধের জন্য তাদের প্রত্যেককে প্রসিকিউট করা উচিত। অনেক ধন্যবাদ বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। কিন্তু আমি আপনার কাছেই আবার জানতে চাইবো, পরবর্তী অংশে যখন বলবেন তখন নিশ্চয়ই বলবেন যে কোথায় আমরা মামলা করব, কিভাবে প্রতিকার পাবো। পরের অংশে জানতে চাইবো ডক্টর গোলাম রহমান। আমার মনে হয় বিষয়টি হচ্ছে যে একটি ইনভেস্টিগেটিভ রিপোর্টিং কিংবা জার্নালিজমের কথা যখন আমরা বলি, তখন তার মধ্যে একটা উদ্দেশ্য নিহিত থাকে, যে কোনো কিছু তথ্য যেগুলো জনগণ জানে না, পাবলিক জানে না, সেগুলোকে বের করে নিয়ে আসা। এখন এইখানে ইনভেস্টিগেশন নাম দিয়ে যে কাজটি করা হয়েছে, এটা কিন্তু ইনভেস্টিগেটিভ জার্নালিজম না, এখানে করা হয়েছে একটা ডকু ফিকশন তৈরি করা হয়েছে, একটা ডকু ড্রামা তৈরি করা হয়েছে। ইট বিকামস এ প্রোগ্রাম, ইট ইজ নট জার্নালিস্টিক অ্যাক্টিভিটি ইন মাই অপিনিয়ন। কারণ হচ্ছে যে এটাকে আকর্ষণীয় করার জন্য তারা রিভলভারের গুলির শব্দ দেখাচ্ছে, তারা নাটকীয়তা তৈরি করেছে, তারা যে বিষয় উপস্থাপন করেছে সেটার মধ্যে অনেক রং লাগিয়েছে, কালার করেছে। তাহলে বুঝতে হবে যে আমরা সাংবাদিকতাকে
সাংবাদিকতা যখন বিবেচনা করব, তখন সেখানে আমার তথ্য উপাত্ত উপস্থাপন করা একটা বড় ব্যাপার। সেখানে আলাদা করে রং লাগানোর কোনো সুযোগ নেই, সেখানে মতামত দিয়ে সেটাকে কিছু করার সুযোগ নেই। এখন মতামত দেওয়া যায় শুধু ফ্যাক্টস এবং ফিগারকে ইন্টারপ্রেট করার জন্য, কিন্তু সেই ফ্যাক্টস ফিগার যেমন যেগুলি তথ্য, সেগুলোকেই বেস করে আপনাকে আলোচনা করতে হবে, কিন্তু সেখানে এই ড্রামা করার কোনো সুযোগ নেই। আজকে যদি এখানে বুঝতে হবে তাহলে উদ্দেশ্যটা কি। এটা উদ্দেশ্য হচ্ছে শুধু বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের প্রাইম মিনিস্টারকে নিয়ে, তার প্রাইম মিনিস্টার মেন, এটা তার মানে একটা উদ্দেশ্য আছে যে প্রাইম মিনিস্টার এবং আমাদের যে পাওয়ার স্ট্রাকচার কিংবা প্রধানমন্ত্রী, তাদেরকে মানে একেবারে স্পেসিফিক্যালি ধরা হচ্ছে একটা ব্যাড ইন্টেনশন নিয়ে। এই যে ইন্টেনশন এবং মোটিভ, এটা কিন্তু একটা খারাপ দিক, যেটা বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে পরিচয় দেয় না। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা কিংবা নৈতিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন সাংবাদিকতার মান নির্ণয়ে ব্যর্থ হয়। এখানে যদি ধরা যায়, ইভেন আন্তর্জাতিক আরো তো গণমাধ্যম আছে, আরো তো টেলিভিশন চ্যানেল আছে। আজকে যদি আমি প্রশ্ন করি যে এই ধরনের প্রোগ্রাম কি আমি বিবিসিতে আশা করতে পারি? নেভার। তারা এই ধরনের এই ডকু ফিকশন কিংবা ডকু ড্রামা তৈরি করবে না। এটা তো একটা ড্রামাটাইজ করা হয়েছে একটা বিষয়কে। যতখানি না সত্য আছে, যতখানি না তথ্য আছে, যতখানি না এক্সপ্লোর করা হয়েছে, তার চাইতে বেশি হচ্ছে এটার মধ্যে নাটকীয়তা আমদানি করে দর্শক শ্রোতা পাঠককে আকর্ষণ করার একটা চেষ্টা করা হয়েছে। এবং সেখানে বোঝা যায় যে এই দুনিয়ায় তো সব দেশেই কম বেশি দুর্নীতি হচ্ছে, কিন্তু এই অনুষ্ঠানে তো আর 5টা-10টা দেশের কোনো উদাহরণ দিয়ে তো এটাকে বোঝানো হয়নি যে দেশে দেশে এইসব হচ্ছে, তা কিন্তু বলা হয়নি। স্পেসিফিক্যালি বলা আছে বাংলাদেশ, স্পেসিফিক্যালি প্রাইম মিনিস্টার, এবং প্রাইম মিনিস্টারের কিন্তু কোনো সংশ্লেষ কিংবা কোনো সম্পর্ক কিন্তু এই এপিসোডে আমি পাই নাই, কোনো তথ্য প্রমাণ কিছুই নাই। কিন্তু প্রাইম মিনিস্টার শুধু নামটা ব্যবহার করা হয়েছে, অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান। এখন তাহলে বুঝতে হবে এই সাংবাদিকতার একটা হীন উদ্দেশ্য আছে। এই হীন উদ্দেশ্যটা কি? যে তারা বাংলাদেশের ইমেজকে টার্নিশ করতে চায়, বাংলাদেশকে তারা টেনে নামাতে চায়, এবং বাংলাদেশকে একটা প্রোগ্রেসিভ ডেভেলপমেন্টের মধ্যে আছে, এই প্রোগ্রেসিভ ডেভেলপমেন্টটাকে থামিয়ে দিতে চায়, একটা অসন্তোষ তৈরি করতে চায়, জনমতকে ভিন্ন পথে পরিচালিত করতে চায়। আমার মনে হয় একদম স্পষ্ট হীন উদ্দেশ্যের কথা বলছেন। অনেক ধন্যবাদ ডক্টর গোলাম রহমান। আমি জনাব ডক্টর আবু নাসের, আপনার কাছে জানতে চাই যে এই যে হীন উদ্দেশ্যের কথা আমার সব অতিথিরা বলছেন, তাদের এই উদ্দেশ্য আসলে কতটা বাস্তবায়িত হচ্ছে? আন্তর্জাতিক মহলে এটার প্রতিক্রিয়াটা কেমন পাচ্ছেন আপনারা? ধন্যবাদ আপনাকে আমাকে যুক্ত করার জন্য। এখানে আমার সরাসরি রয়েছেন ডক্টর গোলাম রহমান এবং বাংলাদেশের আধুনিক সাংবাদিকতার পথিকৃৎ নাইমুল ইসলাম খান রয়েছেন। তাদেরকে উদ্দেশ্য করে এবং আমি বলতে চাই যে এই যে রিপোর্টটা এতক্ষণ যে আলোচনা হলো, আল জাজিরার এই রিপোর্টটা 3টা বিষয় রয়েছে। একটা হচ্ছে যে কন্টেন্ট, মিডিয়াম, কন্টেন্ট এন্ড মোটিভ। প্রথমে যদি আমরা বলি যে কারা এই তথাকথিত একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট প্রচার করেছে, আল জাজিরার নিজেরই কোনো ক্রেডিবিলিটি নেই। সারা পৃথিবীতেই আপনি জানবেন যে আল জাজিরা যখন শুরু হয়েছিল তখন প্রথম থেকেই আল জাজিরাকে একটা কোয়েশ্চেনেবল গণমাধ্যম হিসেবে মনে করা হয়ে থাকে। আপনারা অনেকেই হয়তো জানেন যে এই জাস্ট কয়েক মাস আগে 2020 সালের অগাস্ট মাসের দিকে, অগাস্ট অথবা সেপ্টেম্বর মাসে, আমি ভুলে গেছি এক্স্যাক্টলি কোন মাসে, তখন যুক্তরাষ্ট্র সরকারের বিচার বিভাগের পক্ষ থেকে আল জাজিরাকে বাধ্য করা হয়েছিল যুক্তরাষ্ট্রে এখানকার একজন এজেন্ট হিসেবে, লবিস্ট এবং পেইড এজেন্ট হিসেবে যুক্তরাষ্ট্র সরকারের যে সংস্থা রয়েছে, বিভিন্ন সংস্থা রয়েছে, সেখানে নথিবদ্ধ করার জন্য। যুক্তরাষ্ট্রের যে সমস্ত সংগঠন এবং ব্যক্তি লবিস্ট হিসেবে কাজ করেন তাদেরকে যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী লবিস্ট হিসেবে এবং এজেন্ট হিসেবে নিবন্ধন করতে হয়, এবং যুক্তরাষ্ট্র সরকার মনে করে যে আল জাজিরা একটা লবিস্ট প্রতিষ্ঠান এবং তাদেরকে তারা বাধ্য করেছিল। এবং আপনি জানেন যে মধ্যপ্রাচ্যেও আল জাজিরার আল জাজিরাকে নিয়ে নানা ধরনের প্রশ্ন রয়েছে। এবং ডক্টর গোলাম রহমান একটু আগে যেটা বলছিলেন যে আল জাজিরার উদ্দেশ্য ছিল বাংলাদেশের সরকারকে টার্গেট করা, এবং আল জাজিরা এটা নতুন কিছু নয়। দেখা গেছে আল জাজিরাকে মনে করা হয়ে থাকে যে বিভিন্ন দেশে তারা রেজিম চেঞ্জের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। এবং তবে আসার কথা হচ্ছে যে আল জাজিরা যেরকম মনে করেছিল যে এই রিপোর্টটি, তথাকথিত রিপোর্টটি প্রকাশ করার পর হয়তো
পৃথিবীর নানা দেশ থেকে বাংলাদেশের পক্ষে বাংলাদেশ সরকারের উপর চাপ প্রয়োগ করা হবে সেটা হয়নি। আমরা এটাও দেখেছি যে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান যাকে টার্গেট করে এবং যার পরিবারকে টার্গেট করে এটা করা হয়েছে এই রিপোর্টটা, তিনি কিন্তু এখন যুক্তরাষ্ট্র সফর করছেন। তার যুক্তরাষ্ট্র সফর কাটেল করা হয়েছে বা কোনো প্রোগ্রাম বাতিল করা হয়েছে এখন পর্যন্ত এরকম কোনো খবর আমরা দেখিনি। আরেকটা হচ্ছে যে আমি যে সাংবাদিকতার যে নীতিমালা এবং এথিক্স রয়েছে, আপনি যদি সোসাইটি অফ প্রফেশনাল জার্নালিস্ট তাদের একটা কোড অফ এথিক্স রয়েছে, সেটা যদি পড়েন তাহলে দেখবেন যে ইনভেস্টিগেটিভ জার্নালিজমেরও কতগুলো নীতিমালা রয়েছে। সেখানে বলা হয়ে থাকে যে যার বিরুদ্ধে আপনি অভিযোগ করছেন যেভাবেই সম্ভব তার বক্তব্য আপনাকে নিতে হবে। এখানে সেটা নেওয়া হয়নি, এবং যে যাদেরকে আপনি সোর্স হিসেবে ব্যবহার করছেন তাদের ক্রেডিবিলিটি রয়েছে কিনা বা তাদের কোনো মোটিভ রয়েছে কিনা। সাংবাদিকতার প্রায় সব নীতিমালাকেই এই রিপোর্টে একটা লঙ্ঘন করা হয়েছে, ভাঙা হয়েছে। সেদিক থেকে আমি মনে করি যে ডক্টর আবু নাসের একটা বিরতিতে যেতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ। বিরতির পরে এসে নিশ্চয়ই আবার শুনবো। হীন উদ্দেশ্যে করা হচ্ছে, নীতিমালা নীতি নৈতিকতা বহির্ভূত ভাবে করা হয়েছে, কিন্তু যা বলা হচ্ছে তার কি কোনো সত্যতা আছে, বিভ্রান্ত হবার কি কোনো সুযোগ আছে, এটিও একটু বিরতির পরে নিশ্চয়ই জানবো। ফিরছি রাজকাহনে। ফিরে এলাম জিপিএইচ ইস্পাতে বিস্তৃত রাজকাহনে। ডক্টর গোলাম রহমান, যেই প্রশ্নটি করছিলাম যে হীন উদ্দেশ্য করা নীতি নৈতিকতা বহির্ভূত, এটি আপনাদের বক্তব্য থেকে স্পষ্ট হচ্ছে, কিন্তু যেইটুকুই বলা হচ্ছে, নাইমুল ইসলাম খান যদিও স্পষ্ট করছে যে এর মধ্যে নতুন কিছু নাই, কিন্তু যে অভিযোগগুলো আনা হচ্ছে, যদি বলি দুর্নীতির অভিযোগ বা আর যা অনিয়মের অভিযোগ যাই বা আছে কিনা, সেগুলো আসলে বিষয়বস্তুর কোথাও কোনো যৌক্তিকতা সত্যতা আছে কিনা সেটিরও একটা আমাদের জানতে চাওয়া উচিত কিনা তাদের কাছ থেকে, বা আমাদের নিজেদের পক্ষ থেকে একটা তদন্ত করার প্রয়োজনীয়তা আছে কিনা। তা না হলে আবার সমালোচকরা বলবে না তো কিল দ্য মেসেঞ্জার হচ্ছে। ডক্টর গোলাম রহমান। হ্যাঁ, তদন্ত করার ব্যাপার তো থেমে নাই। তদন্ত তো আমাদের দেশে তদন্ত হচ্ছে, হয়তো আরো হবে। এখান থেকে যে সূত্রগুলো বেরিয়ে আসছে সেগুলো তো আরো তদন্ত হতে পারে এবং করার প্রয়োজন আছে, সেটা ঠিক আছে। কিন্তু এই এপিসোড থেকে, আল জাজিরার এই প্রোগ্রাম থেকে এমন কিছু প্রতিপন্ন হয় নাই যে অমুক দুর্নীতি হয়েছে, এমন কোনো প্রমাণ নাই। সুতরাং তাহলে কি বলা হচ্ছে, এটা এক ধরনের মানে কি ধরনের ঘটনা ঘটছে, কিংবা পত্রপত্রিকা বের হচ্ছে, কিংবা আমরা এগুলো সমালোচনা করছি মানে টক শোতে, ওই সমস্ত সূত্র ধরেই কিন্তু আলোচনা হয়েছে। এখানে এমন কিছু প্রমাণ নেই যে এই দুর্নীতিটা এইভাবে এরকম এই দুর্নীতি হয়েছে। একটা আউটপুট বেসড কোনো এটা এই ইনভেস্টিগেশনটা হয়নি, বুঝতে হবে এই জায়গায়। তাহলে বুঝতে হবে যে অন্য কোনো ঘটনা, অন্য কোনো দেশের ঘটনা কিংবা মানে সাম্প্রতিক কোনো বিষয় তাও কিন্তু না, বিষয়গুলি কিন্তু পুরনো, এবং যাদেরকে আনা হয়েছে তারা কিন্তু সবাই হয় ফিউজিটিভ কিংবা আর্মি সেনাবাহিনী থেকে বরখাস্ত, কিংবা তারা কোনো পালিয়ে আছে। তো এরা তো কোনো ইনস্টিটিউশন না, কোনো ব্যক্তিত্ব না, কোনো পার্সোনালিটি না, কোনো অথরিটি না। তাহলে তারা কি বলবেন? তারা তো এই আওয়ামী লীগের বিরুদ্ধে বলবে, কিংবা দেশের প্রশাসনের বিরুদ্ধে বলবে, কিংবা নেতৃত্বের বিরুদ্ধে বলবে, স্টেটসম্যানের বিরুদ্ধে বলবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বলবে। এটাই স্বাভাবিক। এদের কাছ থেকে তেমন কিছু আশা করার কোনো সুযোগ নেই। সুতরাং ডক্টর গোলাম রহমান, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ডক্টর গোলাম রহমান। জনাব নাইমুল ইসলাম খান, এই যে যারা বলছে তাদেরই ক্রেডিবিলিটি নাই, তারা তো এরকম করবেই, এটা ডক্টর গোলাম রহমান যেটা বলছে তাদের প্রসঙ্গে একটু জানতে চাই যে আমরা আমাদের একটি অনলাইন গণমাধ্যম বাংলা ইনসাইডার, সেখানে আল জাজিরার প্রতিবেদনকে বলছে অল দ্য তারেক্স ম্যান শিরোনামে আরেকটি অনুসন্ধানী প্রতিবেদন তারা করছে। সেখানে যারা অভিযোগটি করছে, মানে যারা সেই প্রতিবেদনে আমরা দেখেছি, সামি নামের যে ব্যক্তি, তার পুরো নাম, মানে আমি সেই বাংলা ইনসাইডার থেকে পড়ছি, তার পুরো নাম পরিচয় গোপন করা হয়েছে। সামির পুরো নাম সামিউল আলম, 2002 সালে ইউরোপ বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন, তারেকের বন্ধু গিয়াসুদ্দিন মামুনের অন্যতম বিজনেস পার্টনার, তারেক রহমানের অন্যতম সহযোগী, 2007 সালের 11-তে মোস্ট ওয়ান্টেড দুর্নীতিবাজ। আবার আমরা সেনা সদর দপ্তরের বিবৃতিতে থেকে দেখছি যে সেই সামিকে বলা হচ্ছে প্রাক্তন ক্যাডেট জনাব জুলকার নাইন শায়ের খান, মাদকাসক্তির অভিযোগে তাকে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে অনেক আগেই বহিষ্কার করা হয়েছে। মানে এখানে আবার কোনো বিভ্রান্তি তৈরি হয়ে যাচ্ছে না তো বাংলাদেশের ভেতরে তাদের পরিচয় উদ্ঘাটন, কারা তারা, এগুলো নিয়ে? কারণ দুখান থেকে দুরকম তথ্য পাচ্ছি। জনাব নাইমুল ইসলাম খান। প্রথম কথা হচ্ছে, দেখেন, বাংলাদেশে যারা দেশের বাইরে গেছে তাদের একটা অংশ আছে, তারা আইদার এখানে ফেলিওর অথবা এখান থেকে রাজনৈতিক আশ্রয়
প্রশ্রয় নেওয়ার জন্য বাইরে, আর একটু প্রফেশন, যেমন রাজীবরা প্রফেশনালি ধাপে ধাপে লেখাপড়া করতে করতে বাইরে গেছে, এরকমও আছে। অনেকে লেজিটিমেট ভাবেও ওইখানে গিয়ে ইমিগ্রেশন নিয়ে করছে। কিন্তু আমাদের এখানে বিচার্য বিষয়, আমার কাছে যেমন আপনি এখানে যাদেরকে উপস্থাপন করছেন, এটা পরিষ্কার করেই দেখাচ্ছেন যে তারা সরকারের বিপক্ষে, মানে তাদের স্টেটমেন্ট, এটা তাদের ব্যাকগ্রাউন্ড চেক করার দরকার নেই। মানে আমি যদি উইদিন দি ফ্রেমওয়ার্ক অফ দি মানে প্রোডাকশন, মানে প্রোগ্রাম যেটাকে বলছি আমরা, এই প্রোগ্রামটার ভিতর থেকেই আপনি বিবেচনা করেন, করলে দেখবেন তারা সব একপক্ষীয়। তার মানেই তো এটা একটা ব্যালেন্স রিপোর্টিং হলো না, আপনি কোনোভাবেই ক্রস চেক করেন নাই। কিন্তু কি ক্রস চেক করবেন? আপনাদের কাছে তো কোনো তথ্যই নাই। আপনারা কি করছেন দেখেন, একজন লোক যাদেরকে এই টেলিভিশনে বলছে সে কিছুটা অপ্রকৃতস্থ ধরনের মানুষ, তার ইনফরমাল বৈশা আড্ডাবাজি, যেখানে আমরা, ওদের বাড়ি তো কুমিল্লায়, গ্রেটার কুমিল্লা, আমাদের কুমিল্লা আর কি, এই কুমিল্লার মানুষের একটা স্বভাবও আছে, বৈশা বৈশা ফুটানি আলোচনা। এই 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 মন্ত্রী তো তার কথায় উঠে বসে, এই এমপি রে তো আমি ইয়ে নিয়ে দিছি, ওই যে ইলেকশনের নমিনেশন নিয়ে দিছি, সে আমার কাছে এসে দাঁড়ায় থাকতো, বসার সাহস ছিল না। এটা কিন্তু আমাদের বাঙালির কিছু মানুষের মধ্যে এই ফুটানি মার্কা কথা বলার, আপনি খেয়াল করে দেখেন, তার কোনো কথার সেন্সই হয় না। একটা মানে আমি কি বলবো, অপ্রকৃতস্থ মানুষের আড্ডাবাজির কথারে আপনি একটা বিশাল মানে আন্তর্জাতিক গণমাধ্যমে ইনভেস্টিগেটিভ জার্নালিজমের পার্ট বানাচ্ছেন। হাউ ক্যান ইউ ডু দ্যাট? উনি যে কথাগুলি বলছে ওইখানেও স্ট্যাবলিশ না তো। দেখেন, এই হারিস সাহেব একটা বললো যে আমি এখন দেখবেন মিলিটারিরে ফোন করবো, আমারে কয়বার সেলিউট দেয় দেখবেন, হ্যাঁ, তারপরে দেখেন আমি এটা বন্ধ করে দিতেছি। তো আমরা দেখলাম টেলিফোন করলো, আসলে আমরা তো, ওনারা তো স্ট্যাবলিশ করে দেয় নাই কোন নাম্বারে ফোন করছে, এটা যে ডিজিএফআই এর নাম্বার। আচ্ছা হইলো, কিন্তু ওনাদেরকে তো সেলিউট দিতেও শুনলাম না, কিচ্ছু না। এবং স্বাভাবিকভাবে কথা বললো, উনি অনুরোধ করলো, কি অনুরোধ করলো দেখেন, দুর্নীতিটা কোথায়? বললো যে এই হাঙ্গেরি থেকে একটা জিনিস কেনার জন্য আপনাদের এখানে অ্যাপ্রোচ করবে, আপনি কিন্তু আমারে জানায়েন। সে কিন্তু বলেও নাই, দিয়েন না, টিয়েন না, কিচ্ছু না, টেলিফোনটা রেখে দিল, কোনো সেলিউট নাই, কোনো সেরেমনি নাই। এইটারে দেখাইয়া ইনভেস্টিগেটিভ রিপোর্টিং এ কি এস্টাবলিশ করলো? তারপরে অপ্রকৃতস্থ মানুষ যে বলতেছে আরে গুন্ডা লাগে নাকি, আমি র্যাবই তো আমার গুন্ডা, র্যাবরে দিয়ে এইটা করাই সেটা করাই। আমি ইনভেস্টিগেটিভ জার্নালিজম বললে করতাম যে তুই এটা কাজ কর রে ভাই, তুই একটা কিছু কইরা দেখা, এটা আমরা রেকর্ড করবো। সেরকম কিছু করে নাই, কিন্তু ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তারা এখানে বলতেছে একটা ছেলে রে মারছে, যাকে হত্যা করা হয়েছে সে জবানবন্দি দিয়ে গেছে সত্য, কিন্তু তারা যেটা উপস্থাপন করছে, সে নাকি বলছে যে পিস্তলটা থেকে গুলি করা হয়েছে, সে বলছে ওইটা লাইসেন্স পিস্তল ছিল। আচ্ছা কোন তো দেখি, একটা দুই পক্ষের মারামারির মধ্যে কোন পিস্তলের গুলি তার প্রথমে লাগছে, 9টা গুলি লাগছে তার কথা মতো, ডাক্তারের কথা মতো, সে কোনো একটা গুলি যে লাইসেন্স করা পিস্তল থেকে, এটাও নাকি তাদেরকে বলছে, এই রিপোর্টে বলা হয়েছে। আমি যদি এখানে 1 ঘন্টা সময় পাই, আমি এটার তাদের ভিত্তি হিসেবে যে 3-4টা ইনফরমেশন, এইগুলির ভিত্তিমূল নড়বড়ে একেবারে, এগুলিকে ধূলিসাৎ করে দেওয়া যায়, এগুলি কোথাও দাঁড়ায় না। মনে করেন দেখানো হয়েছে নাইমুল ইসলাম খান, নিশ্চয়ই এখান থেকে আপনাদের কাছ থেকে আমরা দেখবো যে ভিত্তি কিভাবে নেয়, সেগুলো নিয়ে নিশ্চয়ই আপনারা বিস্তারিত আপনাদের লেখনীতেও আমরা দেখতে পাবো। ধন্যবাদ নাইমুল ইসলাম খান। আন্তর্জাতিক সাংবাদিকতার কথা বলছেন, বাংলাদেশের সাংবাদিকতা নিয়ে এর পরের অংশে আপনার কাছে জানতে চাইবো, কিন্তু বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, আপনার কাছে যেই প্রশ্নটি করে গিয়েছিলাম সেটিই আসি। মানে আইনগত ব্যবস্থার কথা আপনি বলতে শুরু করেছিলেন, কোথায় আমরা এই প্রতিকারটা চাইবো, কিভাবে প্রতিকারটা পাবো? আমি শুরু থেকেই বলি, একটি কথা তো সকলেই বলছে, জার্নালিস্টিক যে এথিক্সের ভঙ্গ তো হয়েছে নিঃসন্দেহে, কারণ আইনও কিন্তু ভঙ্গ হয়েছে, কারণ আইনও কিন্তু একই কথা বলছে। যখন আপনার ইনভেস্টিগেটিভ জার্নালিজম বলেন বা যে ধরনের জার্নালিজম বলেন না কেন,
আপনি যে কথাটি বলবেন সেই কথার পিছনে অবশ্যই সাক্ষী প্রমাণ কিন্তু থাকতে হবে। এখানে তারা যে কথাগুলো বলেছে তার পিছনে কোনো সাক্ষী প্রমাণের কথা নেই, সবই ওই যেটা আমি বারবার বলছি ফেয়ারি টেলস এর মতো, আপনার কল্প কাহিনী দিয়ে তারা এই জিনিসটি বানিয়েছে, এই সেই জেমস বন্ড 007 এর মতো একটি জিনিস তৈরি করেছে। এখানে নাঈমুল ইসলাম খান সাহেব অবশ্য বলেছেন যাদের ব্যাকগ্রাউন্ড যাচাই করার খুব একটা প্রয়োজন নেই। আমি তার সাথে কিছুটা দ্বিমত পোষণ করছি না, ব্যাকগ্রাউন্ড জানার প্রয়োজন আছে মোটিভটা জানার জন্য, আইনও কিন্তু তাই বলছে। এখন এই যে ডেভিড বার্গার যে নাকি পুরো জিনিসটা আপনার পরিকল্পনা করেছে, লিখেছে ইত্যাদি ইত্যাদি, তার ব্যাকগ্রাউন্ডটা আমি সামান্য সময় নিচ্ছি। সে বিলেতে একজন অতি নিম্নমানের সাংবাদিক ছিল, তারপরে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে একটি ডকুমেন্টারি সে করলো লন্ডনের একটি চ্যানেলে, তখন বাঙালিদের সাথে তার পরিচিতি ঘটলো। এরপরে ডক্টর কামাল হোসেনের মেয়ে ব্যারিস্টার সারা হোসেনের স্বামী হিসাবে সে বাংলাদেশে আসলো। বাংলাদেশে আসার পরে সে বিএনপি জামাতের টোপ গিলে ফেললো, গিলে ফেলার পরে সে 180 ডিগ্রি পরিবর্তিত হয়ে গেল এবং বাংলাদেশের যুদ্ধাপরাধী মামলা টামলা ইত্যাদি সমস্ত ব্যাপারে সে দেশি এবং বিদেশি পত্রপত্রিকায় লেখালেখি শুরু করলো। এবং তার এই বৈশাখীর যে কাজ করার যে দৃষ্টান্ত, এটা কিন্তু নতুন নয়। 1986 সালে আপনারা অনেকেই যারা নতুন প্রজন্মের মানুষ জানবেন না, ভোপালে একটি ডিজাস্টার হয়েছিল, গ্যাস ডিজাস্টার, ইউনিয়ন কার্বাইড নামক এক আমেরিকান কোম্পানির। তখন কয়েক হাজার লোক মারা গেছে। সেখানে কিন্তু এই ডেভিড বার্গার, তখন তার বয়স ছিল 21 বছর, সেই ইউনিয়ন কার্বাইডের পক্ষে উল্টাপাল্টা কথা বলার ফলে ভারত সরকার তাকে গ্রেপ্তার করেছিল, তাকে প্রসিকিউট করা হয়েছিল, তাকে আপনার সাজাও দেওয়া হয়েছিল এবং সেখানে প্রমাণিত হয়েছিল যে ইউনিয়ন কার্বাইড থেকে সে পয়সা খেয়ে এগুলো করেছে। সুতরাং তার এই ইতিহাস কিন্তু নতুন ইতিহাস নয়। এখন আসছি আপনার প্রশ্নের জবাবে। এখানে একটি মারাত্মক ধরনের অপরাধ হয়েছে, সেটি হলো রাষ্ট্রদ্রোহিতা। কারণ সেনাবাহিনীতে আপনার সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো উস্কানিমূলক কথাবার্তা বলাটা কিন্তু রাষ্ট্রদ্রোহিতা। আরো দুটি অপরাধ নিশ্চিতভাবে হয়েছে, একটি হচ্ছে আমাদের আইসিটি আইনের অপরাধ এবং আরেকটি মানহানি, সাধারণ মানহানি মামলা। তো দুটো মামলা হতে হবে আমাদের দেশের আদালত, বাংলাদেশে, রাষ্ট্রদ্রোহিতা এবং আইসিটি আইনের মামলা। আর মানহানি মামলা যে দেশে নাকি এই অনুষ্ঠানটি দেখেছে সেই দেশেই হতে পারে, এটা লন্ডনে হতে পারে, আমেরিকাতে হতে পারে, সব জায়গায় হতে পারে, কিন্তু ওই দুটি মামলা হতে হবে বাংলাদেশে। এখন আইনটা হলো এই যে অনেক ধন্যবাদ বিচারপতি শামসুদ্দিন মানিক। আমাকে একটা বিরতিতে যেতে হবে, বিরতির পরে এসে আমি ডক্টর আবু নাসের আপনার কাছে আসছি। আমি ফিরছি রাজকাহনে বিরতির পর। ফিরে এলাম রাজকাহনে। প্রত্যেকের কাছ থেকে খুব সংক্ষেপে জেনে নিতে চাই যে এখন সরকারের প্রতিক্রিয়া যতটুকু দেখছি আর বাকিটুকু কেমন হওয়া উচিত। বিচারপতি মানিক একদম ছোট করে যদি বলতেন আগের অংশের সাথে যোগ করে। দেখুন, অপরাধটা এখানে যখন কেউ এই অনুষ্ঠানটি শুনলো তখন এই বাংলাদেশেই কিন্তু অপরাধ সংঘটিত হয়েছে। এই অপরাধের জন্য কিন্তু কাতার যেতে হবে না, বাংলাদেশি আদালতেরই আপনার জুরিসডিকশন রয়েছে এই অপরাধের বিচার করার। এবং এর মধ্যে একটি তো মারাত্মক অপরাধ হলো সেনাবাহিনীকে উস্কানি দেওয়া, মানে রাষ্ট্রদ্রোহিতা। এই রাষ্ট্রদ্রোহিতার জন্য যারা অ্যাক্টরস রয়েছে, যেমন ডেভিড বার্গম্যান সহ অন্যান্য যারা আপনার এখানে এই অনুষ্ঠানে অংশ নিয়েছে, তাদের সবার বিরুদ্ধে এই মামলাগুলো হতে পারে। এবং কর্পোরেট ক্রিমিনাল লাইবিলিটি তত্ত্বে আল জাজিরার বিরুদ্ধে কিন্তু মামলা হতে পারে এবং হওয়া উচিত বলে আমি মনে করি। আপনি যে কথাটি বলছেন যে সরকার এটার জবাব দেবে, সরকার কেন জবাব দেবে? সরকারের জবাব দেওয়ার কোনো আপনার অব্লিগেশনই নেই এখানে। বরং সরকারের উচিত, যেহেতু অপরাধগুলো তারা সংগঠিত করেছে, যে কথাটি কাল মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন, যে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া করা দরকার। ইনফ্যাক্ট বেশ কয়েকজন আল জাজিরা সাংবাদিকের কিন্তু মিশরে বিচার হয়েছে, সাজা হয়েছে। সুতরাং আমাদের এগুলো না করার কোনো কারণ নেই। আমাদের ধন্যবাদ বিচারপতি মানিক। ডক্টর আবু নাসের। আমার মনে হয় যে সরকারের জাস্ট ইগনোর করা উচিত। কারণ হচ্ছে তারা চাই আল জাজিরার মোটিভ বলেন এবং জড়িত ছিল, তাদের উদ্দেশ্য ছিল একটা আপলোড তৈরি করা এবং একটা কন্ট্রোভার্সি তৈরি করা। যদি আপনি আমার কমিউনিকেশন স্ট্র্যাটেজির পার্সপেক্টিভতে বলেন, তাহলে আমি বলবো যে জাস্ট ইগনোর ইট, দেন দে উইল বি সাকসেসফুল। অনেক ধন্যবাদ ডক্টর আবু নাসের, অনেক ধন্যবাদ ডক্টর গোলাম রহমান। আমার মনে হয় আল জাজিরাকে আজকে প্রমাণ করা উচিত যে তারা এই যে ইনভেস্টিগেশনের নাম দিয়ে যেটি করলো,
এটার মোটিভ কি, এটার পেছনে কারা কি উদ্দেশ্যে করছে, কোন ব্যক্তিরা এটার পেছনে আছে এবং কেন করছে। কারণ আমরা তো যে ভয়েস রেজ করছি, আমরা প্রতিবাদ করছি, একটা উদ্দেশ্যহীন, একটা কোনো অবজেক্টিভিটি নেই, কোনো প্রফেশনাল এথিক্যাল দিক থেকে এটাকে লঙ্ঘন করা হয়েছে, কোনো পজিটিভ কোনো এখানে বক্তব্য নেই সেখানে। তাহলে কেন এটা করা হলো? এটা আল জাজিরারই নিজেদের ক্লারিফিকেশন দেওয়া উচিত, তাদের ইনভেস্টিগেশন করা উচিত এবং তাদের বলা উচিত যে তারা কেন এটা করেছে এবং তার মধ্যে কি মানে তারা কিভাবে প্রভাবিত হয়েছে এটা করার জন্য, এবং এই মোটিভটার পেছনে তাদের কাজ করা উচিত এবং তাদেরই জবাব দেওয়া উচিত যে এটা বাংলাদেশের প্রতিবাদ হচ্ছে কেন হচ্ছে। তারা একটা আন্তর্জাতিক গণমাধ্যম, তাদের নিজেদের প্রমাণ করা উচিত যে তারা সঠিক কিংবা ব্যাঠিক। সুতরাং যদি তারা প্রপারলি এই ইনভেস্টিগেশনটা করে, এই ইনভেস্টিগেশনের পেছনের ইনভেস্টিগেশনটি করে, তাহলে বোঝা যাবে যে এটার যে উদ্দেশ্য, হীন স্বার্থ চরিতার্থ করার জন্য যে উদ্দেশ্য, যে মোটিভ, যে ইন্টেনশন, সেটা বেরিয়ে আসবে। সুতরাং অনেক ধন্যবাদ ডক্টর গোলাম রহমান। জনাব নাইমুল ইসলাম খান, সাথে সাথে এটিও একটু বলবেন যে বাংলাদেশের সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলছেন যে আমরা বিষয়বস্তু না বলে শুধুমাত্র প্রতিক্রিয়া নিয়ে, মানে বাংলাদেশের সরকার এবং সেনা দপ্তরের প্রতিক্রিয়া নিয়ে কথা বলছি, এটির যৌক্তিকতা নিয়েও তিনি কথা বলছেন। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ভয়ে নাকি আমরা এটা করছি, এরকমটিও কিনা বিষয়। বাংলাদেশের সংবাদ মাধ্যমের অবস্থান কি? জি, আপনাকে ধন্যবাদ। প্রথমত মাহফুজ আনাম ভাই আমাদের বয়সে বড়, কিন্তু ওনার সাথে আমাদের পার্থক্য হলো আমরা সাংবাদিকতা পড়েছি, আমরা এর বেসিসটা আমরা একাডেমিক্যালি জানি। মাহফুজ ভাইয়ের এটা জানা থাকার কথা না, কারণ এটা খুবই ছোট জ্ঞান, এটা বলে প্রায় ফান্ডামেন্টালস এর ব্যাপারে। তো এখন উনি যেটা বলতেছেন, এই স্টোরিটার মধ্যে আজকে ডেইলি স্টারে যে মানে ইয়েটা ছাপা হয়েছে, অ্যানালিসিসটা, এই অ্যানালিসিসটা ছিল যখন আল জাজিরা তার পুরো প্রজেক্টটাতে কমপ্লিট ফেলিওর হয়ে গেল, ডেইলি স্টার এখানে এইটার থেকে অন্তত কিছুটা রক্ষা করা যায় কিনা সেভিয়রের ভূমিকায় এসছে, ক্রেন দিয়ে টেনে এর মধ্যে কিছু এলিমেন্ট বের করেছে, এগুলি একটু আমাদের ভেবে দেখা উচিত। নাও আমার তো কথা ওইটাই, আমরা তো সারা জীবনই এগুলি করতেছি, মন্ত্রীর পিছনে দাঁড়ানো সন্ত্রাসী লাল গোল চিহ্ন দিয়ে আমরা রিপোর্টিং করছি, এগুলি তো আমরা করছিলামই। তো আমাদের এই করাগুলির উপরে ওনারা যে একটা মিথ্যার পাহাড় তৈরি করলেন, এটা তো আমাদের জার্নালিজমকে ডিফিকাল্ট করে ফেলে বাংলাদেশে। এবং তাদের এই রিপোর্টের ভিত্তিতে আমি আবারও বলি, আপনি যে বলছেন সরকারের প্রতিক্রিয়া, আমি রাজীবের সাথে শুধু একমত না, আমি খুব বিরক্ত সরকারের উপরে। কারণ সরকার বা কোর্টে যখন একটা মামলা ওঠে, এখানে মাননীয় বিচারপতি আছেন, কোনো কিছু গিয়ে বলে দিলেই তো বিচার হয় না, না একটা সেকেন্ড, কেউ কিছু গিয়ে বললেই তো বিচার হয় না, একটা প্রাইমা ফেসি কেস তো এস্টাবলিশ করতে হয়। অনেক ধন্যবাদ নাইমুল ইসলাম খান, অনেক ধন্যবাদ বিচারপতি শামসুদ্দিন মানিক, ধন্যবাদ ডক্টর গোলাম রহমান এবং ডক্টর আবু নাসের। শেষ করছি রাজকাহন।